4 দিন টানা বৃষ্টি। ঝুম ঝুম করে বৃষ্টি হচ্ছে। পথঘাট কাদায় মাখা। করতোয়া নদীর পানি উঠে এসে দিনাজপুরে বন্যা আসবে এবার বুঝি। দেশের দুর্যোগের সাথে প্রকৃতির দুর্যোগ যোগ হলে জমে যাবে দুর্যোগের খেলাটা। বৃষ্টির ছিটা আসছে। মুর্শিদা আটা মাখা হাতে জানালাটা আটকে দিল ন। জয়নব লাফিয়ে উঠল, আম্মা এইরকম কইরো না তো। বইয়ের এমন এক গুরুত্বপূর্ণ জায়গায় আছি, এই সময়ই জানালা আটকাইতে হইল তোমার? চুপ্প। থাপড়াইয়ে দাঁত ফেলে দেব। ধিঙ্গি মেয়ে। এই তোর বুদ্ধিশুদ্ধি হবি না? বুদ্ধি তো আছেই আমার। বুদ্ধির চোটে আমার ঘরবাড়ি ভরে আছে। মুখে মুখে তর্ক। আটা হাতে করে জানালা আটকাইতে আইসি, আর তুমি এইখানে বসে থাকার পরেও হুঁশ হয় না? বইয়ে কি পড়িস সারাদিন? দেশ জাহান্নাম হয়ে গেছে, আর তুই বইয়ে কি দেখিস? জয়নব উঠে বসল। আর তর্ক করল না। মেঘের জন্য দুপুরটাকে বিকেলের মতো লাগছে। জানালা আটকে দেওয়ায় ঘর পুরো অন্ধকার হয়ে গেল। তার শাড়িটা ছিঁড়ে গেছে। কিন্তু বাজারের সব দোকান ছাই হয়ে গেছে। মানুষের পেটে ভাত নেই, শাড়ি কি জিনিস। আপাতত বইটা রেখে দিল। আম্মা গেলে আবার নিয়ে বসা যাবে। কিন্তু মুর্শিদা গেলেন না। উনি বসলেন জয়নবের পাশে। মেয়ের চুল খুলে এলিয়ে দিল ন পিঠে। আম্মা তোমার হাতে আটা। আটা লাগাইও না চুলে। শুকায় গেছে আটা। চুলে লাগবে নাকি? বিলি কেটে দিতে লাগলেন চুলে। জয়নব ঘাড় পেছনে হেলিয়ে বসে রইল। বিশাল বিশাল চুল তার। নারকেলের তেল প্রায় আধপোয়া করে একেবারেই লাগে তার চুলে। জয়নবের বয়স এখন 18। তার আকদ হয়ে আছে 2 বছর হল। কিন্তু এই নারকীয় পরিস্থিতিতে জলিল আমির অনুষ্ঠান সারতে পারছিলেন না। আমির বাড়ির মেয়ের বিয়ে পানসে ভাবে দেয়া যায় না। গায়ের লোক ওই 2 দিন আমির বাড়িতে পেট ভরে খাবার হকদার। জাভেদ জয়নবের 1 বছরের ছোট। জামিল আর জয়নাল যমজ। তাদের ছোট জেবা। তার বয়স 13। সব পিঠাপিঠি। জামিল ঘুমাচ্ছে এই অসময়ে। জেবাও গিয়ে মেজ ভাইয়ের পাশে শুয়ে পড়েছে। সারারাত চিন্তায় ঘুম আসার জো নেই। মুর্শিদা কেমন উদাস স্বরে বললেন, আমাদের মনে হয় আমির নিবাস ছেড়ে দেওয়া লাগবে রে, জয়নব। জয়নব একবার তাকায় মায়ের দিকে। এরপর ঘরে বাঁধানো পঞ্জিকার দিকে তাকায়। আজ বঙ্গাব্দ 1378 বৈশাখের 13 তারিখ। খ্রিস্টাব্দ 1971 26 এপ্রিল। জাভেদরে কেন পাঠাইলা, আম্মা? আব্বা তো বলছিল, সুযোগ পাইলে নিজেই আসবে দেখা করতে। ধুক করে উঠল মুর্শিদার বুকটা। তিনি ভুলে থাকতে চাইছেন সব। বললেন, বলবি না তোর বাপের কথা? মরণের পথে ভাষায় রেখে উনি গেছেন যুদ্ধ করতে। সন্ধ্যার পর জয়নাল এলো ভিজতে ভিজতে, আম্মা, কিছু খাবার দাবার আছে নাকি? তার সাথে 3 জন জোয়ান জোয়ান ব্যাটা ছেলে। মুর্শিদা আতকে উঠে সুধান, এরা কারা রে, জয়নাল? কেন আনছিস বাসায় তুলে? তুই কি পাগল হয়েছিস? কেন আসছে ওরা? আম্মা, বিপ্লবী ওরা, বিপ্লবী। আমারে বলছে, বন্দুক চালাইতে দিবে, শেখাবে। কিন্তু ওরা কয়দিন কিছু খায় নাই। বন্দুক চালাইতে মেলা শক্তি লাগে, আম্মা। আগে সবাইরে কিছু খাইতে দেন। মুর্শিদা কান মলে ধরলেন জয়নালের, জানোয়ার। বন্দুক চালানো শিখে কি করবি? তোর বাপচাচারা ওইসব জানে। আজ আমারে সবাইরে বানের জলের ভাষায় গেছে মিলিটারি মারতে। তোর বড় ভাই গেছে, আবার তুই। আম্মা ছাড়েন ছাড়েন। ও আম্মা, শোনেন না। উত্তেজনায় জয়নালের গলা ধরে এলো, ওরা বলতেছে আব্বা আর ভাইরে নাকি আটকায় রাখছে শয়তানরা। এরা আমারে সাহায্য করবে 2 জনে ছাড়ায় আনতে। আম্মা, আব্বারে ছাড়ায় আনতে আমারে বন্দুক চালানো শেখাই লাগবে।
দেন খাইতে, জলদি দেন। উত্তেজনায় কথা জড়াচ্ছিল জয়নালের। মুর্শিদার হাত পা কাঁপতে লাগল। তিনি হায় হায় করা শুরু করলেন। তার শরীর অবশ লাগছে। যে ভয়ে তিনি পাচ্ছিলেন তা ঘটে গেছে। বন্দী হয়ে গেছে তার স্বামী ছেলে। জয়নব জেবাকে ডেকে তুলল। জেবা হুড়মুড়িয়ে উঠে বলে, কি হইছে আপা? কি হইছে? মিলিটারি আসছে? আগুন দিছে বাড়িতে? চুপ, চুপ কর। এই নে তোয়ালে। দৌড়ে গিয়ে তোর খালেদ ভাইরে ডেকে আনবি। ঠোঁট চেপে হেসে উঠল জেবা, কেন আপা? খালেদ ভাইরে খুব দেখতে মন চাইতেছে নাকি? এক চর মারব, বেয়াদব। যা বলছি কর। জেবা তোয়ালে মাথায় দিয়ে সদর দরজার বারান্দায় উঠল। হ্যারিকেনের আলো ধরল জয়নব, জলদি যা না রে। যাচ্ছি যাচ্ছি। এত জলদি কি? না দেখে থাকতে পারো না? খুব পেকেছিস? এমন মারব না। একবার পেছনে ফিরে দুষ্টু হাসে জেবা বোনের দিকে চেয়ে। সন্ধ্যার আধারে বেরিয়ে যায় বৃষ্টির ভেতর হবু দুলাভাইকে ডাকতে। আংটি বদল হয়ে আছে জয়নব আপার খালেদ ভাইয়ের সাথে। খালেদ ভাইটা খুব ভালো। মুর্শিদার হাত চলছে না। তিনি জয়নবকে বললেন, তোর ছোট চাচি আর দাদিরে ডাকত। আমার কেমন ভয় ভয় করতেছে। ওই লোকগুলারে খাইতে দি কোরা এসে। লোকগুলোকে জয়নব খেতে দিল। লজ্জায় হাত পা ভেঙে আসছে তার। ভয়ও করছে। জেবা নিশ্চয়ই গিয়ে গল্প জুড়েছে খালেদের বোনের সাথে। জয়নব ভেবে রাখল, ফিরলে পিঠের ওপর দুম দুম করে দুটো কিল বসাবে। তিনজন খেল। এরপর জয়নালকে নিয়ে চলে গেল জলিল আমির ও জাভেদের খোঁজে। বাপভাইকে আটকে রাখা হয়েছে। নিশ্চয়ই অত্যাচার করা হচ্ছে। জয়নালের শরীরের রক্ত টকবক করছে। জাভেদ ভাই আর আব্বার গায়ের সবটুকু যন্ত্রণা সে ওই জানোয়ার মিলিটারিদের দেবে। পণ করল মনে মনে। ওদের হাড্ডি ভেঙে এনে আমির বাড়ির ফটকে ঝোলাবে সে। যাবার আগে একবার দৌড়ে জয়নবের কাছে এলো, আপা, আমি যাচ্ছি। রামদাটা বের করে দে তো। জলদি দে। জয়নব অসহায়ের মতো বলে, তুইও যাচ্ছিস? বাড়িতে কে থাকবে রে? জয়নালের চোখে অগ্নিঝরা উত্তেজনা। সে বলল, খালেদ ভাই আসতেছে তো। শোন আপা, পিছু পিছু আয়। ফটক আটকে যা। কণ্ঠ না চিনলে খুলবি না। বাড়িতে আগুন লাগানোর ভয় দেখাইলেও না, খবরদার। আব্বা, চাচারা বিপ্লব করছে। আমাদের বিপদ কিন্তু বেশি। আব্বা, চাচার খোঁজে আসবে ওরা। জয়নব একবার পিছু ডাকে। জয়নাল বিরক্ত হয়, সময় আছে নাকি? আবার ডাকিস কেন? ফিরে আসতেছি তো আমি। ঝাড়ি মারল, অথচ পারল না যেতে। আবার ফিরে আসলো, কি হইছে? জয়নব কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে জ্বলন্ত চোখে। জয়নালের গালে হাত বোলায়, দৃঢ় স্বরে বলে, আব্বা আর জাভেদরে না নিয়ে ফিরবি না। দরকার পড়লে ওই পশুগুলার বুক ঝাঁঝরা করে ফেলবি। যা, জলদি যা জয়নাল। যদি তোর শরীরে আঘাত লাগে, তার দ্বিগুণ দিয়ে আসবি। জয় বাংলা। জয়নালের বুক ফুলে ওঠে। দৃঢ়তার হাসি হেসে বোনের দিকে চেয়ে হাত মুঠো করে ধরে মাথার ওপর তুলে বলে, জয় বাংলা। ইনকিলাব জিন্দাবাদ। মুর্শিদাকে বলে, আম্মা চিন্তা কইর না। কোনো শুয়োরের বাচ্চা আব্বারে ধরছে, দেখব আমি। আমি আব্বা আর ভাইরে না নিয়ে ফিরব না। ইনশাআল্লাহ। মুর্শিদা কপালে একটা চুমু খেয়ে বললেন, আমার বুক খালি করিস না রে জয়নাল। আমি তোরে হাসরে বাঁধাবো বলে দিল ম। আমার জয়নালরে ফিরায় নিয়ে আসবি আমার কাছে, কথা দিয়ে যা। লুঙ্গিতে কাছা মারতে মারতে অন্ধকারে বেরিয়ে যায় জয়নাল আমির অচেনা লোকগুলোর সাথে। মাঝরাত হয়। খালেদ আসেনি।
জেবাও ফেরেনি। জয়নাল অথবা জলিল, আমির বা জাভেদ কেউ আসেনি। জয়নব নামাজ পড়ে আম্মার সাথে। দাদির ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। বাচ্চাকে ঘুম পাড়িয়ে ছোট চাচির এই ঘরে আসার কথা। জামিল শুধু পায়চারি করছে। মুর্শিদা জোর করে জামিলকে 3টে রুটি খেতে দিল না। কোনোমতো ঠেকিয়ে রেখেছেন ওকে বাইরে যাওয়া থেকে। তারপর থেকে ফুঁসছে, ছটফট করছে ঘরের ভেতর। গোটা পাড়া প্রায় খালি হয়ে গেছে। যে যার মতো নিরাপদের খোঁজে গেছে। খবর এসেছিল দিনাজপুরের এদিকে মিলিটারি হামলা হবে 2-1 দিনের মাঝেই। শুনশান চারদিক, শুধু বৃষ্টির শব্দ। অবরুদ্ধ এক দুর্যোগের রাত। পৃথিবীর কোথাও যেন প্রাণ নেই, আলো নেই, আছে শুধু বর্বরদের ভারী বুটের গটগট আওয়াজ আর হাতের অস্ত্র থেকে ছুটে যাওয়া বুলেটের ঝংকারধ্বনি। ঝরছে রক্তের বৃষ্টি, লাল টকটকে বৃষ্টির পানির দানা ঝমঝম করে ঝরছে। সেই ঝমঝম রব ছাপিয়েও যেন কানে ছুটে আসে মানুষের হাহাকার, আর্তনাদ, গুলির আওয়াজ আর নিঃশব্দ নৃশংসতার ভোতা গোঙানি। আমির নিবাসের ফটকে বিকট আওয়াজ হল। ফটকটা কি কেউ ভেঙে ফেলল? মুর্শিদা কাঁদছেন, কিন্তু মুখটা শক্ত। সময় যত যাচ্ছে, বুকের উত্তাপ বাড়ছে। তার ছেলেরা কেন বাড়ি ফেরেনি? স্বামী কেন এসে দরজা খটখটায়নি? বুকের ভেতর আগুন জ্বলছে। জয়নব নিঃশ্বাস আটকে থাকল ক্ষণকাল। এরপর দৌড়ে বড় বারান্দা গলি পেরিয়ে রান্নাঘরে ঢুকল। 2টো বটি আর লোহার শিক নিল। ফিরতে গিয়ে আবার ঘুরে পাটার ওপর থেকে শিলটা নিয়ে ঘরে এলো। মায়ের হাতে ধরিয়ে দিল শিলটা। নিজের হাতে রাখল বটি, অপর হাতে শিক। শব্দ শুনে জামিল খাওয়া ছেড়ে উঠে গেছে। এক দৌড়ে দোতলার সিঁড়ি ভেঙে উঠোনের কোণ থেকে শাবল তুলে নিল সে। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু কেউ তো নেই। অন্ধকারে চোখ ঘোলা। বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। জামিল ফটকের সামনের দিকে গেল। আমির নিবাসের লোহার ফটক গাছের গুড়ি দিয়ে ভাঙা হয়েছে। 2 ভাগ হয়ে আছে দুদিকে। জয়নব দোতলার বারান্দায় দাঁড়ায়। অস্থির হাতে কোমরে শাড়ির আঁচল বাঁধে। জামিলকে দেখার চেষ্টা করে। খট করে আওয়াজ ভেসে এলো। জয়নব সতর্ক হয়। কিন্তু এরপর কিছুক্ষণ নিষ্ঠুর স্তব্ধতা। তা ভাঙল ছোট চাচির প্রকৃতি চেরা চিৎকার দিয়ে। জয়নবের শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। এক দৌড়ে নিচে নেমে সদরঘরের বাইরে পা বাড়ায়। মুর্শিদা পিছু নিলেন। ছোট চাচির ঘর সদরঘরের পরে পাকা উঠান পেরিয়ে ছোট বাংলোতে। তার দরজা আটকানো। ছোট চাচি পাগলের মতো মিনতি করছেন কারো কাছে। 2টো থাপ্পড়ও খেলেন বোধ হয়। জামিল তখন বিশাল শাবল নিয়ে এসে দাঁড়াল। শরীরে যেন কিছু ভর করেছে তার। শাবলের কয়েক আঘাতে শাল কাঠের দরজা ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেল। গা কেঁপে ওঠা দৃশ্য। কিন্তু জয়নবের গা কাঁপল। পরমুহূর্তে পা তার পরপরই হাত চলল। ছোট চাচির শরীরের ওপর চেপে থাকা 2টো জানোয়ারকে জয়নব বটির 2 কোপ মারল। একজনের মাথা আলাদা হয়ে ঝুলে পড়ল ঘাড়ের সাথে, আরেকজনের কাঁধ থেকে ডান হাতটা আলাদা হয়ে গেল। ছোট চাচির নগ্ন শরীর। ব্লাউজের ছোট্ট এক টুকরো হাতার কাছে দেখা যাচ্ছে কেবল। পেটিকোটটা ছিঁড়ে খণ্ড খণ্ড। শরীরে আর কিছু নেই। জামিল মুখে হাত চেপে নগ্ন চাচির ওপর থেকে নজর ফিরিয়ে শাবল শক্ত করে ধরে। পশু 2টোর ওপর শাবল চালায় দক্ষ হাতে। মাঠে মাটি কুপিয়ে অভ্যস্ত হাত জামিল আমিরের। মাটির মতোই যত্ন করে কুপিয়ে ছিন্নভিন্ন করে ফেলে দেহ 2টো। মুর্শিদা ডুকরে উঠলেন। ছোট চাচির দুধের বাচ্চা মাসুমকে আছড়ে ফেলা হয়েছে। তখনই বোধহয় ছোট চাচি চিৎকারটা অত জোরে করেছেন যে পুরো বাড়িতে আওয়াজ গেছে। মেঝেতে তার রক্তাক্ত দেহটা পড়ে আছে। জয়নব একটানে বিছানার চাদর তুলে ছোট চাচির শরীরের ওপর বিছিয়ে দেয়। চাচি বোধহয় জ্ঞান হারালেন। কিন্তু দাদি কই?
আর্তনাদের সময় পাওয়া গেল না। দোতলায় সারি সারি পায়ের আওয়াজ। ব্যাপারটার পরিষ্কার হলো এবার। ফটক ভেঙে ঢুকে একদল ছোট চাচির কাছে এসেছে, আর পেছনের রাস্তা দিয়ে আরেক দল দোতলায় উঠে অন্দরে ঢুকে পড়েছে। কাউকে দোতলার অন্দরে না পেয়ে নেমে আসছে। জামিল চিৎকার করে বলে, আপা, আগে আসিস না, ওখানেই থাক। মুর্শিদা ছোট যাকে রেখে শাশুড়িকে খুঁজলেন। অন্ধকার, হারিকেনটা পড়ে ভেঙে গেছে। ওরা মোট 7 জন। জামিল দুটোকে আঘাত করতে পারল, মরল না একটাও। এরপর তাকে ধরে ফেলা হলো। শাবলটা কেড়ে নেওয়া হলো আগে। প্রথম ছুরির আঘাতটা জামিলের মেরুদণ্ডের ডান পাশে লাগল। জয়নব বটি নিয়ে এগিয়ে এসে কোপটা ঠিক ছুরিওয়ালার হাতের ওপর বসায়। হাতটা কেটে পড়ে গেল না, ঝুলে রইল চামড়ার সাথে। এরপর 3 জনের হাতে বন্দী হল জয়নব। তার সামনে জামিলের দেহটাকে ছিন্নভিন্ন করা হল। মুর্শিদার তলপেটে একটা লাথি মারা হলে মুর্শিদা চিৎকার করে লুটিয়ে পড়লেন মেঝেতে। জামিল শেষবার আম্মাকে ডাকল কয়েকবার। আম্মা হুঁশ হারিয়েছে। কাদার সুযোগটাও পেল না আম্মা জামিলের জন্য। জয়নব গলা চিরে কাঁদছিল। জামিল আর নড়ছে না। বৃষ্টির ছিটে আসা পানির সাথে ওর গরম রক্ত তিরতির করে ধুয়ে চলে যাচ্ছে। জামিল শুয়ে আছে। দুজন জয়নবকে চেপে ধরে রাখল। দুজন উঠে গেল আবারও দোতলায়। জয়নব নিচে দাঁড়িয়ে শুনতে পায় লোহার বাক্স ভাঙা হচ্ছে, লুটপাট হচ্ছে আমির নিবাস। জয়নব তখনও একবার ফটকের পানে চায়। আব্বা আসবে না? জাভেদ কোথায়? বাঘটা এখন থাকলে কি করত এদের? খালি দিল না। জয়নবের অভিমান হয়। লোকটার সাথে দেখা হলো না জয়নবের। জয়নব কি আর ফিরবে আমির নিবাসে? ফেরার কথা তো নেই। লোকটার সাথে দেখাই হলো না। রাত বোধহয় 3টা বাজছিল। বৃষ্টি থামেনি। ভিজতে ভিজতে এসে দাঁড়ালেন জলিল আমির ফটকের সামনে। ফটক ভাঙা। সঙ্গে সঙ্গে কোমর থেকে রাইফেলটা বের করে রিলোড করে নিয়ে শক্ত করে জাভেদের হাত চেপে ধরে ভেতরে ঢুকলেন। কেউ কাঁদছে গুনগুন করে। সেই রাতে তিনি বৃদ্ধা মা ও ছোট ভাইয়ের শিশু ছেলে ও স্ত্রীর লাশ পেলেন। বড় বারান্দায় সন্তানের লাশ পড়েছিল। জামিল আমিরের লাশ আগে আগে জাভেদ দেখেছিল। তিনি জানতে পারলেন বাড়িতে তাদের মিছেমিছি আটক হবার গল্প শুনিয়ে তার সন্তান ও স্ত্রীদেরকে ফাঁসানো হয়েছে একটি পরিকল্পিত চক্রে। তারা দুজন ঘণ্টাখানেক আগেও ফেরার পথে দুটো মিলিটারি রাস্তানায় কেরোসিন ঢেলে আগুন দিয়ে এলেন। জয়নালকে ওরা নিয়ে গেছে, জয়নবকে তারপর। আমির নিবাসে লুটপাট হয়েছে। জেবাও আর খালেদকে নিয়ে ফেরেনি। জাভেদের শরীরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কিন্তু আশ্চর্যজনকভাবে বৃষ্টির পানি তার বুককে ঠান্ডা না করে বরং উত্তপ্ত করছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। জামিলের রক্ত বৃষ্টির পানির সাথে লালির পানির মতো ভেসে ভেসে উঠোনের স্রোতে মিশছে। সেই রক্ত হাতে তুলে জাভেদ আমির বুকের শার্টে মাখাল। কান্নাটুকু বৃষ্টির পানির সাথে ধুয়ে গেল অন্ধকারে। মাকে কেবল একবার জিজ্ঞেস করল, খালেদ ভাই আসে নাই আম্মা? মুর্শিদা দুপাশে মাথা নাড়েন। হাঁটু গ্যারে বসে রইলেন জলিল আমির জামিলের লাশের সামনে। আব্বা, ওঠো। কি ছিল জাভেদের কণ্ঠে কে জানে। জলিল আমির রাইফেলটা কাঁধে করে উঠে দাঁড়ান। আশ্চর্য, তার পা টলছে। তিনি বুঝলেন মুক্তিযোদ্ধা হবার আগে তিনি সন্তানের বাপ। কিন্তু জাভেদের ভেতর তো সন্তানপ্রীতি নেই। ভাইকে চোখের সামনে রক্তাক্ত দেখা, বোনের অনিশ্চিত পরিণতি তার বুকের ভেতরে তুফান তুলেছে। জাভেদ একবার চাচির ঘরে উকি দেয়। তাকে বলতে হয়নি, সে আন্দাজ করে নিয়েছে চাচির সাথে কি ঘটেছে। তার কলিজা মুচড়ে ওঠে। জয়নবের মুখটা মনে পড়ছে।
মুর্শিদার পায়ে হাত রেখে বলে জাভেদ, বিদায় দেন আম্মা। ফিরব নয় মরব, এর বেশি কিছু না। জয় বাংলা। জলিল আমির আবার একবার পেছনে ফিরে তাকান। মুর্শিদার কান্নার শব্দ বাড়ছে। মায়ের মৃতদেহটার আরেকবার তাকালেন তিনি। স্ত্রীর কান্নাকে উপেক্ষা করে বড় ছেলেকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। খালেদদের বাড়ির ছাই আগুনে ভিজে পিণ্ড হয়ে গেছে। জাভেদের শরীর কাঁপছে, ঠান্ডায় অথবা উত্তেজনায়। তার দুই বোন ও ভাই কোথায়? খালেদ ভাইও কি পুড়ে মরে গেছে? সে তো বাড়িতে থাকে না। তার খোঁজে শয়তানেরা রোজ আসে বাড়ি বয়ে। এম ড্যাশ দিনাজপুর সেক্টর ৭-এর অন্তর্ভুক্ত। এই এপ্রিলেই সেক্টর ৭-এর কমান্ডার নিযুক্ত হয়েছেন নাজমুল হক। দিনাজপুর হিলি সীমান্তের কাছে, ভারতের সাথে যোগাযোগ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এপ্রিলের মাঝামাঝি থেকেই পাকিস্তানি বাহিনী উঠে পড়ে লেগেছিল দিনাজপুর দখলের জন্য। একের পর অসংখ্য মানুষ হত্যা করে ফিরছিল। ১৯ এপ্রিলের পর তাদের কঠিন এক হামলায় দিনাজপুরের মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে পড়ল। তারা সীমান্তের দিকেই আশ্রয় নিতে শুরু করল, কিন্তু সকলে বাঁচতে পারেনি। বেশ কয়েকজনকে প্রাণ দিতে হল। বাড়িতে জানানো হয়নি সেসব শহীদদের মাঝে জাভেদের চাচাও আছে। জাভেদের চাচি ও শিশু চাচাতো ভাই মরে যাওয়ায় সেই কৈফিয়ত দিতে হয়নি। গোটা পুরো পরিবার একেবারে মরার এই এক সুবিধা। চাচা মরেছে চাচির প্রায় সপ্তাহখানেক আগে। এর মাঝে আর জাভেদ ও জলিল আমির বাড়ি ফেরেননি। চাচি প্রতীক্ষায় ছিল স্বামীর। স্বামীর মৃত্যুর খবর পাওয়ার আগেই ধর্ষিতা হয়ে জীবন দিল। ২১শে এপ্রিলের পর হিলি বন্দরসহ প্রায় দিনাজপুরটাই পাক হানাদার বাহিনীর দখলে এল। লোকজন পালিয়ে যেতে থাকল। শুধু যেতে পারেনি আমির পরিবারের লোকেরা। গতরাতে ২৬শে এপ্রিল তারা না পালানো ও যুদ্ধে অংশগ্রহণ করার ফল পেয়ে গেছে। এম ড্যাশ জয়নবকে ২৮শে এপ্রিল রাতে পালাক্রমে ৪ জন সামরিক বাহিনীর সদস্যরা ধর্ষণ করল। সে তখন রক্তাক্ত। ব্লাউজের এক হাতা তখনও ছিঁড়ে ডান বাহুতে আটকে আছে। পেটিকোটে রক্ত। শাড়িটা হাতের কাছে কোথাও নেই। এসবে তার কোনো দুঃখ লাগছে না। তার শুধু দুঃখ হলো চারদিকে তাকিয়ে কোথাও একটু কিছু নেই যা দিয়ে সে ছটফটে প্রাণপাখিকে খাঁচা থেকে মুক্ত করতে পারে। শাড়িটা কাছে থাকলেও হতো। শাড়ি নেই। জয়নবের চুল বিশাল। গত পরশু আম্মা বেঁধে দিয়েছিলেন বেনি করে। বেনির আগা থেকে ফিতে খসে গেছে। অর্ধেকটা বেনি আছে এখনো। রক্তাক্ত ফুটবল হাত দুটো দিয়ে জয়নব শক্ত করে বেনি পাকাতে শুরু করল। খোলা চুলের চেয়ে বেনি পাকানো চুল গলায় বেশি শক্ত করে ফাঁস লাগাতে পারবে। কিন্তু তার উদ্দেশ্য সফল হল না। তার চুলগুলো কেটে দেয়া হল। তাকে মরতে দেবে না হানাদার বাহিনী। বেঁচে থেকে গর্ভধারণ করতে হবে তাকে। পাকিস্তানিদের বীর্য থেকে জন্মানো এক খাঁটি সন্তানের মা হতে হবে তাকে। জয়নবকে চিকিৎসাও করানো হবে। কিন্তু পরদিন সকালের পর এক লোক এলো জয়নবের কাছে। লোকটাকে সে চেনে। আনোয়ার খন্দকার। জামিলকে মেরে পরশু রাতে জয়নবকে যখন ধরে আনা হচ্ছিল, লুটপাটকারীদের মধ্যে আনোয়ার নেতৃত্বে ছিল। সে পাশের পাড়ার মাতব্বরের চাচাতো ভাই। আমির পরিবারকে একটুও পছন্দ করে না। করা উচিতও না। একবার এক নতুন বউয়ের ঘরে ঢুকে পড়ার দায়ে জলিল আমির গাছের সাথে বেঁধে খুব পিটিয়েছিলেন আনোয়ার খন্দকারকে। পঞ্চবারের মতো ধর্ষিত জয়নব আনোয়ারের কাছে হল। কিন্তু এরপর আর জয়নব একটুও আত্মহত্যার চেষ্টা করল না। দরকার নেই। সে বুঝল সে চেষ্টা করেও আর বেশিক্ষণ বাঁচবে না। খুব রক্তক্ষরণ হচ্ছে। ভেসে যাচ্ছে মেঝে। শরীরে খামচির দাগ কত। সেসব জায়গাও জ্বলছে। জয়নব মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকল। তার ভীষণ আনন্দ হচ্ছে।
আব্বা আর জাভেদকে দেখা হয়নি 2 সপ্তাহ। কিন্তু এ অবস্থায় দেখা করার কোনো ইচ্ছে নেই জয়নবের। সে অপবিত্রা। এই অবস্থায় অন্তত আব্বা আর খালেদের সাথে সাক্ষাৎ করা যায় না। কি বিদঘুটে লাঞ্ছনার ব্যাপার। খানিক পর পাশের কক্ষ থেকে বিকট চিৎকারের আওয়াজ এলো। কাউকে মারা হচ্ছে। সপাত সপাত শব্দের সাথে আর্তনাদগুলো নারকীয় লাগছিল। কিন্তু জয়নবের মনে হচ্ছে কণ্ঠস্বরটা তার চেনা। মৃদু স্বর, কণ্ঠে প্রাণ নেই। জয়নব চমকে উঠল। খালেদের আর্তনাদ। তার ধারণা সত্যি হল। বিকেলের দিকে তার কক্ষে আরও কিছু নারী, খালেদ সহ কিছু বন্দী ও লুটের মাল এনে রাখা হল। হারিকেন, মোমবাতি ইত্যাদি ঝালানো হল। বৃষ্টির কারণে অথবা অন্য কোনো কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন জায়গাটির। সেই আগুনের আলোতে জয়নব অবাক হয়ে দেখল শেষবার এটা কেমন জায়গা। সে কোথায়? তার বিশ্বাস হতে চাইল না যে সে আসলেই এই জায়গায়। খালেদের জ্ঞান নেই। প্রিয়তমার অবস্থা সে দেখল না। জয়নব কিন্তু দেখল শেষবার হবু স্বামীকে। সে আশায় আশায় জেবাকে খুঁজল। খালেদকে এখানে আনা হয়েছে, তাহলে জেবা কোথায়? জয়নব জানতে পারল না জেবার 13 বছর বয়সী দেহটাকে সেই বর্ষণের রাতেই ছিঁড়েছুটে খেয়ে ফেলেছে তারই মাতৃভূমি বাংলাদেশের কিছু ক্ষুধার্তরা। এরপর খালেদদের বাড়িতে আগুন দিয়ে খালেদকে ভাত খাওয়া অবস্থায় ডেকে এনে ক্যাম্পে জমা দিয়ে গেছে মিলিটারিদের হাতে। খালেদের অপরাধ ছিল কঠোর। সে মিলিটারিদের এক কমান্ডারকে কুপিয়ে মেরেছে। কিন্তু তার মূল অপরাধ হল সে মুক্তিযোদ্ধাদের খবর আনা নেওয়ার তার কাছে দিনাজপুরের সকল মুক্তিবাহিনীর খবরাখবর আছে। 3টে দিন ধরে মেরেও খালেদের দেশ ও দেশের মানুষের প্রতি প্রেমের ওপর কলঙ্ক লাগানো যায়নি। খালেদ বিশ্বাসঘাতকতার মতো সুবিধাজনক কাজটা করল না কোনোভাবেই। বোকা খালেদ মৃত্যুকে বেছে নিল। খালেদের কপাল বেয়ে তিরতির করে রক্ত পড়ছে। মেঝেতে পড়ে বাতাসে জমাট বেঁধে যাচ্ছে। শেষ সময়ে জয়নবের খুব জয়নাল আর জাভেদের কথা মনে পড়ছিল। আব্বার মুখটা ভেসে উঠছিল। ইস, আব্বা কি জানে জয়নব কোথায়? জয়নাল তো খ্যাপা। সে যখন এসব জানবে কি করবে? পাগল হয়ে যাবে বোধহয়। 4 দিন পর 1 মে তারিখের পর জলিল আমির জানতে পারলেন জয়নালকে কারা বের করে নিয়ে গেছে আমির নিবাস থেকে। জয়নালকে উনারা পেলেন নদীর চরের এপারে জঙ্গলের ধারে অচেতন অবস্থায়। জয়নাল 4 দিনের না খাওয়া অবস্থায় প্রায় অচেতন। তাকে আমির নিবাস থেকে বের করে এনেছিল কিছু দেশদ্রোহী সুবিধাভোগী বাঙালি। যুদ্ধটা যাদের কাছে বড়লোক হবার একটা সুবর্ণ সুযোগ মাত্র। এরাও কিন্তু একজন মুক্তিযোদ্ধা। 25 মার্চের পর বাঙালির ভেতরে যে আগুন জ্বলল, তারপর এপ্রিলের শুরুতে মুক্তিবাহিনী যে মুক্তিকামনা নিয়ে স্বাধীনতা যুদ্ধে নেমেছিল, তারা কিন্তু সেজন্য নামেনি। তাদের কেউ নেমেছিল লোভলালসায়, কেউ প্রাণ বাঁচানোর তাগিদে, কেউ বা ক্ষমতা ও যশ খ্যাতি লাভ করতে, আর কেউ যুবক বয়সের আবেগী রক্তের ছটফটানিতে। সে হিসেবে মুক্তিযোদ্ধা হিসেবে যোগদান করলেও ভেতরের মির্জাফরের সৈন্যসত্তাটা কিন্তু বহাল ছিল। এই যোদ্ধাদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে 2 সপ্তাহ আগে জলিল আমির মিলিটারিদের বুক তাক করে গুলি ছুঁড়েছেন। তারা তার পরিবারের জন্য জম হল। জয়নালের সুস্থ হতে 1 দিন লাগল। তার ভেতরের জেদ তাকে অসুস্থ থাকতে দিল না। তাকে কেন মেরে ফেলতে গিয়েও মারা হয়নি তা বোঝা গেল না। রাতে তারা আনোয়ার খন্দকার সহ গোটা বংশের বাড়িতে আগুন দিল। আনোয়ারকে জয়নাল আমির নিজ হাতে জবাই করেছিল। এটা তার প্রথম খুন। বাড়ির মহিলারা খুব চেঁচাচ্ছিল। জাভেদের ভেতরে তখন কিসের যে হিংস্রতা চাপল। জয়নবের মুখটা তাকে তাড়া করছে। জয়নবকে সে শেষবার দেখেছে 2 সপ্তাহ আগে আব্বার সাথে যুদ্ধে বেরিয়ে যাবার সময়ে। জয়নব দৌড়ে এসে বাহুতে একটা তাবিজ বেঁধে দিয়েছিল।
জাভেদ আমির বাড়ির মহিলাদেরকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে দিয়ে আব্বাকে ইশারা করল বাড়িতে আগুন দিতে। মহিলারা গোটা অঞ্চলে ছড়িয়ে দিল, আমির পরিবারের মানুষেরা রাজাকার। ওরা মুক্তিযোদ্ধার বেশ ধরে মিলিটারিদের কাজ করছে। ওরা মূলত মিলিটারি মারার নাম করে রাতের অন্ধকারে বাঙালিদের বাড়িঘর জ্বালাচ্ছে, মানুষ হত্যা করছে। তার প্রমাণ তারা নিজে। 3 বাপবেটাকে পালিয়ে বেড়াতে হল। তারা আর কোনো মুক্তিবাহিনীর সাথে যোগ দিতে পারল না। গোটা অঞ্চল জানে তারা আমির বংশীয়। আর অধিকাংশ জমিদারেরা পাকিস্তানিদের সঙ্গ দিয়েছে। সুতরাং আমির পরিবারের রাজাকার হবার ব্যাপারটি খুবই বিশ্বাসযোগ্য হল সবার কাছে। এই হতাশা যেমন জাভেদ ও জলিল আমিরকে ব্যথিত করছিল, তেমনি উল্টো প্রভাব ফেলেছিল জয়নালের ওপর। জয়নালের ভেতরে পাগলাটে বিদ্রোহের জন্ম দিল বরং। ছোটবেলা থেকে একরোখা জেদি জয়নাল সহ্য করতে পারল না এত বড় অপবাদের গ্লানি। তার শুধু মনে হল যে মুক্তিযুদ্ধের দায় চাচা, ভাই, 2 বোন, দাদি, চাচি, শিশু চাচাতো ভাইকে এত নির্মমভাবে হারালো, তার প্রতিদানে সে নেহাত কম পায়নি। তার বুক ফুলে উঠত এত ত্যাগের বিনিময়ে পাওয়া এই কঠিন পরিচয়টিতে। জয়নাল সেটাকে গ্রহণ করল সাদরে। এত ত্যাগের বিনিময়ে পাওয়া এই পরিচয়টি সে আর কখনো নিজের থেকে আলাদা হতে দেয়নি। সে রাজাকার। কোনোদিন আর জয়নাল নিজেকে মুক্তিযোদ্ধা বা স্বাধীনতাকামী বলেনি। এক শব্দে সে নিজের পরিচয় দিয়েছে, আমি রাজাকার। কোনোদিন নিজের সাফাই না গাওয়া পরবর্তীকালে সন্ত্রাস জয়নাল আমির স্পষ্টভাবে জানল না, তার বংশে পরবর্তীতে আরেকটা জয়নাল আমির জন্মাবে। জয়নালেরা বারবার জন্মায়, কেউ জানে না তাদের। সে বাপভাইয়ের সঙ্গ ছাড়ল। বাপভাই বুকে কষ্ট চেপে লুকিয়ে মিলিটারি মারতে যায়। জয়নাল যায় না। সে আর মিলিটারি মারবে না। সে মারবে তাদের, যাদেরকে মারার ফলে সেও তাদের অন্তর্ভুক্ত হয়েছে। ধীরে ধীরে তার হাত পাকাপোক্ত হল। রাতের বেলা দেশদ্রোহীদের মারে, দিনে পালিয়ে থাকে। কেউ কেউ তাকে চিনেও ফেলে। সে দেশের মানুষদের মেরে মেরে বের হচ্ছে, পালিয়ে যাচ্ছে। তাতে একটা উপকার হল। তার নামের শেষে রাজাকার শব্দটি খুবই শক্তপোক্তভাবে গেঁথে গেল। জাভেদ কিন্তু বছরের মাঝামাঝিতে এসে দোটানায় পড়ল। সে জয়নালের মতন অত জেদি নয়। তার ভেতরে দেশের জন্য বড্ড ব্যথা। কিন্তু সে বিশ্লেষণধর্মী মানুষ। সবাই যখন উন্মত্তের মতন মিলিটারি মারতে ব্যস্ত, তাদের একটাই লক্ষ্য দৃশ্যমান দুশ্মনদের পূর্ব পাকিস্তানের জমিন থেকে বিদায় করতে হবে। এটা স্বাভাবিক। তৎকালীন পরিস্থিতি শুধুই মানুষের বর্তমান দেখার ওপর কাজ করে। কিন্তু পরিণতি, ফলাফল, গভীরতা সম্বন্ধে চিন্তা করতে মস্তিষ্ক সেই উত্তাল সময়ে কাউকেই নির্দেশ দেয় না। গোটা বাঙালির হালও তাই। জলিল আমিরের হাল আরও তাই। তিনি এক দেবতার পুজো করেন। দেবতার নাম মুজিব। স্বাধীনতার ডাক দেওয়া দেবতার ভাষণ তিনি নিজ কানে শুনেছেন রেসকোর্সে দাঁড়িয়ে। তিনি কেবল মুক্তি চান, তিনি বাঁচতে চান। এবারের এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কিন্তু জাভেদ ভাবতে লাগল অন্যভাবে। 1970 সনের নির্বাচনে যখন আওয়ামী লীগ জয়লাভ করল, জাভেদের নিঃশ্বাস আটকে এসেছিল খুশিতে। কিন্তু একদল মোল্লা শ্রেণী সেটার অন্যরকম ব্যাখ্যা তৈরি করেছিল। তারা বলল, এই নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে ভারত থেকে মানুষ এসে ভোট দিয়ে গেছে। এই সহায়তার মূল উদ্দেশ্য কি? এই সহায়তার মূল উদ্দেশ্য কি পাকিস্তানকে দেশ থেকে তাড়িয়ে নিজেরা বাংলাদেশকে শাসন করা নয়? পাকিস্তান যদি ওদের শত্রু না হতো, তাহলেও কি ওরা বাঙালিকে এভাবেই তথাকথিত সহায়তা করত? পাকিস্তানের ওপর নিজেদের একটা প্রতিশোধ নেবার সুযোগ হিসেবেই কি তারা এই সহায়তাটি পরিচালনা করছে না? এর বদলে তারা কি চায়? মানুষ ক্ষেপে গেল মোল্লাদের ওপর। জাভেদের ইচ্ছে হয়েছিল ওদেরকে গিয়ে কুপিয়ে আসতে। দিনাজপুর, হাকিমপুরের কওমি মাদ্রাসার পরিচালক ও ধর্মীয় নেতারা এসব কথা বলতে শুরু করেছিল।
তারা বলল, স্বাধীনতা আসলে কি? এক দেশ থেকে মুক্তি লাভ করে অন্য দেশের হাতে নিজেকে গোলামির উদ্দেশ্যে সঁপে দেবার নাম স্বাধীনতা? তাহলে এই স্বাধীনতা আমাদের কাম্য নয়। জাভেদ মন ভরে তাদের ঘেন্না করে আসছে একটা বছর যাবৎ প্রায়। তার ঘেন্না হয় এটা ভাবলে যে এরা তারই ধর্মের মোল্লা সম্প্রদায়। ধর্মও এদের ভেতরে দেশপ্রেম জাগায়নি। তারা ধর্মের নামে পাকিস্তানকে সমর্থন করে। ছি, তারা স্বাধীনতা চায় না। কিন্তু তাদের সাথে ঘটে যাওয়া এই ঘটনা জাভেদকে কেমন যেন গভীর থেকে ভাবাতে শুরু করল। আচ্ছা, দুনিয়ার চলমান পরিস্থিতি ঠিক কেমন? কোথায় এর শেষ আর কোথায় বা শুরু? এত জটিল কেন সব? তারা কি করছে? স্বাধীনতা আসলে কি? তারা কি আসলেও স্বাধীন হবে? মোল্লারা কি বলে? ঠিক বলে না ভুল বলে? আবার যারা বলছে স্বাধীনতা আসবে না পাকিস্তানিদের বিতাড়িত করলেও। তারা কারা? অধিকাংশ মুসলমান। যুদ্ধের ময়দানে জাভেদ তাদেরকে রক্তে জড়ানো ধুলোর ওপরে লুটিয়ে পড়ে এক সৃষ্টিকর্তার নামে সেজদা করতে দেখেছে। তাহলে এটা কি? এই মুসলমানেরাই বলছে তারা স্বাধীন হবে না পাকিস্তান গেলে। শুধু পাকিস্তানকে সরিয়ে লাভ নেই। আবার এরাই তো ঝাঁপিয়ে পড়ছে যুদ্ধে। তাহলে এরা আসলে জাতিকে বলতে চাইছেটা কি? কোনো অগ্রিম বার্তা দিতে চাইছে না তো? যা তারা এখন বুঝতে পারছে না, পরে বুঝবে কিন্তু লাভ হবে না। আসলে দেশপ্রেমিক কারা আর দেশদ্রোহী কারা? পার্শ্বদেশ কেন সহায়তা করছে আমাদের? বিনাস্বার্থে? তাই আবার হয়। মোল্লারা মূলত কেন ওদের সহায়তাকে ভালো চোখে দেখে না? এসব ভেবে শেষ করার ফুরসত জাভেদ আমির পেয়েছিল না। তার আগেই জয়নাল খবর দিল জয়নব ও খালেদকে পাকিস্তানিরা যে ঘাঁটিতে তুলে নিয়ে গেছিল তা হাকিমপুরের মাদ্রাসা। পাকিস্তানিরা ওখানে দিনাজপুরকে কবজা করার লক্ষ্যে বিশাল ঘাঁটি গেড়েছে। হাকিমপুর হিলি স্থলবন্দরের কাছে। সহজ হিসেব, তারা যখন হিলি বন্দর দখল করেছে তখন মোল্লাদের মাদ্রাসা মোল্লারা ছেড়ে দিয়েছে পাকিস্তানিদের জন্য। ওই মাদ্রাসাতেই এখন বাঙালি হত্যা, নারী ধর্ষণ, লুটপাটের মাল ভাগাভাগি কাজ চলে। জাভেদের পূর্বেকার সব ভাবনা চুরমার হয়ে গেল এই লহমায়। সে আবারও সৈয়দ পরিবার বিদ্বেষী হল। সৈয়দ পরিবার চালায় ওই মাদ্রাসা। সৈয়দ পরিবারের নামচিহ্ন মিটিয়ে দিতে জয়নাল ও সে তৈরি হয়ে গেল। জয়নাল খুব শান্ত তখন। তাকে আর মোটেও মুক্তিযোদ্ধা লাগে না। তার ভেতরে মুক্তিযোদ্ধাদের মতো সেই তেজ, রক্ত টগবগ করা আগুন, চোখে মুক্তির নেশা এসব কিচ্ছু নেই। আছে এক অদ্ভুত শীতলতা। জাভেদ অবাক হয়ে গেল জয়নাল এক দেশদ্রোহী বাহিনীর সহায়তা নিয়েছে সৈয়দ পরিবারে হামলা করতে। সেই বাহিনী না এদেশের না ও দেশের। তারা কেবল বিশৃঙ্খলার, উন্মাদ রাহাজানি আর রক্তারক্তির। যা করলে অঞ্চল জুড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় তা করতে সদা প্রস্তুত সেই বাহিনীকে নিয়ে গিয়ে জয়নাল সৈয়দ পরিবারের অসুস্থ কর্তা বৃদ্ধ সৈয়দ আব্দুল বাশার নিয়াজি সাহেবকে গলা টিপে হত্যা করল। সেই বাহিনী সৈয়দ পরিবারের কয়েকজন মহিলাকে নিয়ে আমোদেও মেতে উঠল। জয়নাল কিচ্ছু বলল না। সে এগিয়েও গেল না। জয়নবের সাথে যা হয়েছে তা সৈয়দ পরিবারের মহিলাদের সাথেও হল। জয়নাল এতে কোনো ভুল দেখল না। সেই বাহিনীর চাহিদা মেটাতে সে সৈয়দ পরিবারের শেষ সম্বলটুকু অবধি ছিনতাই করে নিয়ে এসে ওদের মাঝে বিলিয়ে দিল। একটা পয়সা অথবা গহনাও রাখল না নিজের জন্য। তার বয়স সবে তখন 18 হবে। আফসোসে তার মুখ কালো তখন। সৈয়দ পরিবারের বিশাল গোষ্ঠীশুদ্ধ পুরুষ জনতা তখন বাড়িতে নেই। জয়নাল মোল্লাদের পুরো বংশকে নির্বংশ করতে গেছিল। অসুস্থ বৃদ্ধ ও বাড়ির মহিলা ছাড়া কাউকে পেল না। নভেম্বরের মাঝামাঝি সময়ে দিনাজপুরের যোদ্ধারা বিশাল এক আগ্রাসনের মাধ্যমে বদ্ধপরিকর হল মিলিটারিকে দিনাজপুরের মাটি থেকে উৎখাত করতে। তখন আর তারা কে রাজাকার, কে প্রকৃত যোদ্ধা তা হিসেব করেনি।
সেক্ষেত্রে জলিল আমির সক্রিয় ছিলেন তাদের সাথেই। মুক্তাবাহিনী সেই উত্তাল সময়ে উনাকে তেমন গ্রাহ্য না করলেও ফেলে দিল না। স্বাধীনতাকামী জলিল আমির সেসব কিচ্ছুতে মনোযোগ না দিয়ে কেবল শত্রুর বিরুদ্ধে লড়ে গেলেন। দিনাজপুর হানাদারমুক্ত হল ডিসেম্বরের মাঝামাঝি তারিখে। এর মাঝে জলিল আমির চিরতরে নিজের ডান পায়ের চলাচল ক্ষমতা হারালেন। তার চলার সঙ্গী হল লাঠি অথবা স্ক্রাচ। কিন্তু এই চূড়ান্ত লড়াইয়ে দেখা গেল না তার দুই ছেলেকে। তিনি তার পা হারানোর সুবাদে মুক্তিযোদ্ধার নাম পেলেও জাভেদ পেল দেশদ্রোহী পরিচিতি। আর জয়নাল বলাবাহুল্যভাবেই একজন বিখ্যাত রাজাকার দিনাজপুরের। আমির পরিবার ও সৈয়দ পরিবারের মাঝের এই দুশ্মনী তৈরির শুরুটা কোথাও একটা আচমকাই অদ্ভুতভাবে হল বটে, কিন্তু এর শেষ নেই বোধ হয়। জয়নাল প্রকৃতপক্ষেই এক ত্রাসের সম্রাট হয়ে উঠল। তাকে বাড়ি থেকে বের করে দিল জাভেদ আমির। সে খুব খুশি খুশি বেরিয়ে গেল সুশীল সমাজ থেকে। তার খারাপ হতে একটুও কার্পণ্য নেই। জাভেদ আমির কেমন পাগল পাগল হয়ে গেল। সে শুধু ভাবে আর ভাবে। তখন দেশে লুটপাট চলছে, ক্ষমতার লুটপাট। কে কার ওপর দিয়ে কোনো পদে বহাল হতে পারে। সবাই তখন প্রমাণ দিতে ব্যস্ত কে কতটুকু অবদান রেখেছে স্বাধীনতায়, তাকে সেইটুকু মেপে হিসেব করে ক্ষমতা দিয়ে দেয়া হোক। কেউ তার প্রতিদান না নিয়ে ঘরে ফিরতে নারাজ। জাভেদ ভাবনায় পড়ল, এরা কি তাহলে যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য নাকি প্রতিদানের আশায়? সে দেখল, ভারতও চমৎকার সহজ উপায়ে বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। মুজিব তাতে সম্মতির হাসি হাসছেন। জাভেদের মস্তিষ্কে দিন দিন অস্বাভাবিক রকমের সব দর্শন খেলে যেতে লাগল। মোল্লারা কি বলত, গুণীজনেরা কি বলে গেছেন। বছর যত যায় দেশের নেতারা তত রঙের রূপ দেখাতে থাকে। জাভেদের চোখের অনিন্দ সুপারহিরোরা কেমন সুপারভিলেন হয়ে উঠছিল। জাভেদ খুব অল্প সময়ে বুঝে ফেলল, স্বাধীনতা একটি কল্পিত তত্ত্ব মাত্র। এর বাস্তবতা নেই। স্বাধীনতা কল্পনাতেই সুন্দর। বাঙালি আজও করুণ সুরে কাঁদে, খিদেও পেটে পাথর বাঁধতে যায়, আজও নারীর সম্মান যায় কিন্তু বিচার হয় না। ক্ষমতার লড়াইয়ে দেশে অরাজকতা স্পষ্ট দেখা যায়। অথচ হানাদার গেছে বছর তিনেক প্রায় আগে। ক্যালেন্ডারের পাতায় এটা 1974। তাহলে স্বাধীনতা আসলে কি? এখন প্রবাসদেশ দেশের সম্পদে ঠিক সেভাবেই ভাগ বসায় যেমন ভাগ বাপের দুটো সন্তান বাপের সম্পত্তিতে পায়। বাংলাদেশের সম্পত্তি ও সার্বভৌমত্বে ভারতের সমান নয় বরং বেশি অধিকার। এসব কথা মোল্লারা বেশি বলে, তাই তাদের কল্লাটা বেশি যায়। তারা দেশদ্রোহী। তারা দেশের নেতাদের বিরুদ্ধে কথা বলে। এরা আগে যেমন দেশের স্বাধীনতায় নারাজ ছিল, এখনও আছে। এই যে এখন কত সুন্দর স্বাধীনতা আমাদের। আগে পাকিস্তানিরা ক্ষমতায় ছিল, এখন দেশের সন্তান। অথচ ওরা বোঝে না, এরা খুশি না। সব ঠিক লাগলেও জাভেদের ভেতর থেকে জয়নব ও খালেদের স্মরণ যায়নি। সে ঠিক মনে রেখেছে, মোল্লাদের মাদ্রাসায় এরা দুজন নৃশংসভাবে বলি হয়েছিল। জাভেদ দোটানায় দিশেহারা হয়ে উঠছিল দিন দিন। সে চুলদারি কামায় না, হাসে না, বসে থাকে বাগানের শেষে একটা চেয়ার পেতে। ঘণ্টার পর ঘণ্টা কেবল চুরুট টেনে চলে যায় তার দিন, মাস, বছর। জলিল আমির জোরজবরদস্তি করেও 1985 সনের আগে জাভেদের বিয়ে দিতে পারলেন না। পাটোয়ারি বাড়ির একমাত্র মেয়ে হুমাইরা পাটোয়ারির সঙ্গে জাভেদ আমিরের বিয়ে হল। জাভেদ আমিরের বয়স তখন 31। জয়নাল আমির রাজধানীতে ত্রাস গড়েছে। দিনাজপুরে এলেও সে আমির নিবাসে পা রাখে না। সে থাকে নিজের তৈরি বাসভবনে। 1987 সনের 29 জুন জাভেদ আমিরের ছেলের জন্ম হল। আশ্চর্যজনকভাবে প্রায় যুগখানেক পর আমির নিবাসে পা রাখলেন জয়নাল আমির। সাথে এক গাড়ি উপঢৌকন। তার ভাতিজা জন্মেছে। লোকে বলল দেখতে জয়নাল আমিরের মতো। জাভেদ আমিরের চেহারায় সেই ধার নেই, যা তার সন্তানের চেহারায় দেখা গেল।
কিন্তু তা জয়নাল আমিরের চেহারায় আছে। জয়নাল আমির নাম রাখলেন ভাতিজার জুনিয়র জয়নাল। কঠোর জয়নাল আমিরের ভেতরে শিশু ভাতিজার জন্য কিসের এক পাগলাটে স্নেহ যে জন্মাল। জুনিয়র জয়নালের নাম সংক্ষিপ্ত হল। আমির পরিবারের পরবর্তী একমাত্র বংশধরের নাম হল জয় আমির। পুরনো জমিদার বাড়ির শিশু উত্তরাধিকারী রাকিকাতে কতকগুলো গরু মহিষ জবাই করলে জলিল আমির। জয় আমিরের জীবনের শুরুটা ঠিক ততটাই অভিজাত্য ও যত্নের সাথে হল যতটা অগোছালো ও ছন্নছাড়া তার পরিণতি পরবর্তীকালে হয়েছিল। চলবে।